আসসালামু আলাইকুম। আমি কবির আহমেদ, জুনিয়র ইনস্ট্রাক্টর, নন টেক ফিজিক্স। তোমাদের স্বাগতম। ফিজিক্স 2 সাবজেক্টটি নিয়ে আজকে আমি ক্লাস করব। কোড নাম্বার 65,922। এই সাবজেক্টটি মেনলি তৃতীয় পর্ব ছাত্রদের জন্য। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল এবং ইলেকট্রোমেডিক্যাল, এটি মেনলি 200 মার্কের পরীক্ষা হয়। আজকে আমরা যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটি হলো পদার্থের উপর তাপের প্রভাব, ইফেক্ট অফ হিট অন ডাইমেনশন অফ ম্যাটেরিয়ালস। যারা আজকে যুক্ত হয়েছ তাদেরকে বলছি, তারা তোমাদের কমেন্ট বক্সে রোল নাম্বার, পর্ব, শিফট উল্লেখ করে ফেলো এবং এই রোল নম্বর, পর্ব, শিফট লেখার পর ডিপার্টমেন্টটি লিখবে, যেন আমরা সহজে বুঝতে পারি তোমাদের অবস্থান। এবং তোমরা কিন্তু অবশ্যই ক্লাসে উপস্থিত হবে। এই উপস্থিতির উপর কিন্তু মার্ক আছে। আমি বারবার বলছি, আমাদের যদি ক্লাস দীর্ঘায়িত করতে হয়, পরীক্ষা কিন্তু ইন টাইমে হয়ে যাবে, তাহলে আমাদের অনলাইন বেস ক্লাসের উপরেই আমাদের পরীক্ষা হয়ে যেতে পারে। তার জন্য তোমাদের অবশ্যই এই অনলাইন ক্লাসগুলোতে উপস্থিত হতে হবে। এবং আমি যে ক্লাস যে অ্যাসাইনমেন্টগুলো দিচ্ছি, প্রথম অধ্যায়ের অ্যাসাইনমেন্টগুলো দিয়েছিলাম, তারা লেকচারগুলো শুনবা, শুনে ওই অ্যাসাইনমেন্টগুলো খাতায় লিখবে এবং ফিজিক্সে একটি খাতা করবে, সেই খাতায় সেই প্রশ্নগুলো লিখে রাখবে। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় পড়ব। দ্বিতীয় অধ্যায় খুব বড় নয়, কিন্তু আমি 2 লেকচারে মেনলি শেষ করে দিতে পারবো। তবে তোমাদের একটু সিরিয়াস হতে হবে এবং তোমরা কমেন্ট বক্সে আমাকে উল্লেখ করবে যে কোনো ক্লাস যদি আবার রিভিউ করতে হয় তাহলে তোমরা আমাকে জানাবে। তো ওকে, আমরা এখন দ্বিতীয় চ্যাপ্টারের মধ্যে ঢুকে যাই। প্রথমে আমরা যে জিনিসটা দেখব যে বস্তুর প্রসারণ। এই অধ্যায়ে মেনলি প্রসারণ সম্বন্ধে আলোচনা করি। হিট দিলে যে দৈর্ঘ্যের প্রসারণ হয়, ক্ষেত্রের প্রসারণ হয় এবং আয়তন প্রসারণ হয়, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। এবং কিছু সংজ্ঞা আছে, যেমন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক। প্রথমে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করব। তাপ প্রয়োগের ফলে বস্তুর দৈর্ঘ্যমুখী যে প্রসারণ ঘটে তাকে দৈর্ঘ্য প্রসারণ বলে। দেখো, দৈর্ঘ্য প্রসারণ, তাপ প্রয়োগের ফলে বস্তুর দৈর্ঘ্যমুখী যে প্রসারণ হয়, আসলে দৈর্ঘ্যে যে প্রসারণ ঘটে তাকে দৈর্ঘ্য প্রসারণ বলে। চিত্র দেখো, এই যে একটা দণ্ড ছিল, আমি হিট দিলাম, এইটুকু যে বৃদ্ধি পেল, এই বৃদ্ধি পাওয়াকে বলে দৈর্ঘ্য প্রসারণ। ওকে, এবার আসো ক্ষেত্র প্রসারণ। তাপ প্রয়োগের ফলে যদি বস্তুর ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাহলে তাকে ক্ষেত্র প্রসারণ বলে। যেমন দেখো, এই হলো দৈর্ঘ্য, এই হলো প্রস্থ। প্রস্থ দিকে যদি কতটুকু বৃদ্ধি পেল, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, তাহলে এই এলাকাটা বৃদ্ধি পেল, এই অঞ্চলটাকে আমরা বলবো ক্ষেত্র। তাহলে এই ক্ষেত্রের প্রসারণ ঘটলো, এটাকে বলবো ক্ষেত্র প্রসারণ। তেমনি আয়তন প্রসারণ। তাপ প্রয়োগের ফলে যদি বস্তুর আয়তন বৃদ্ধি পায় তবে একে আয়তন প্রসারণ বলে। এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই বৃদ্ধি যদি পায় তাহলে তাকে আমরা বলবো আয়তন প্রসারণ। ক্লিয়ার? নেক্সট আমরা সংজ্ঞা করব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধিতে এর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি ঘটে তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। আমি আবার বলছি, একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধিতে দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি ঘটে তাকে ওই পদার্থের রটা ছুটে গেছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে আমি আবার বলছি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা কি? যে একটা বস্তুর দৈর্ঘ্য ছিল, একক দৈর্ঘ্য, মনে করে 1 মিটার অথবা 1 সেন্টিমিটার অথবা 1 ফুট দৈর্ঘ্য ছিল। এখন যদি 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করো এর, তাহলে দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাবে
সেই দৈর্ঘ্যটিকে আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ওকে, নেক্সট ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে ওই একই কথায় দৈর্ঘ্যের জায়গায় যদি আমি ক্ষেত্রফল বসাই দিই তাহলে হয়ে যাবে। তাহলে আবার ওভাবেই বলি, একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধিতে এর ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি ঘটে তাকে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। আয়তন প্রসারণ গুণাঙ্ক, দেখো আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা ওই একই রকমই, জাস্ট দৈর্ঘ্যের জায়গায় আমি ক্ষেত্রফল এখানে বসাবো আয়তন। একক আয়তন বিশিষ্ট কোনো একটি ঘনকের তাপমাত্রা, শব্দটি দেখো ঘনক শব্দটা দেখুন, কারণ এই দৈর্ঘ্য বস্তুর উচ্চতা 3টি লাগবে এবং 3টি সমান হতে হবে। তা বলছে একটি ঘনকের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধিতে এর আয়তন যতটুকু বৃদ্ধি ঘটে তাকে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে 3টি সংজ্ঞা যদি আমরা একত্রীকরণ করি তাহলে দেখো জাস্ট দৈর্ঘ্যের জায়গায় আমি দৈর্ঘ্য প্রসারণের জায়গায় দৈর্ঘ্য লিখে দিলাম, ক্ষেত্রের জায়গায় ক্ষেত্রফল লিখে দিব এবং আয়তনের জায়গায় আয়তন। তাহলে 3টি সংজ্ঞায় একই সংজ্ঞা, শুধু আমরা জাস্ট একটু দৈর্ঘ্য ক্ষেত্র এবং আয়তন উল্লেখ করে দিলেই সংজ্ঞাটিকে আমরা সহজেই মুখস্থ করতে পারবো। নীল কালার দিয়ে আমি কিন্তু ইন্ডিকেট করে দিয়েছি, দেখো এই নীল কালারগুলো চেঞ্জ করলেই তুমি কিন্তু আরেকটি সংজ্ঞাতে চলে যেতে পারো, আর বাকি কথাগুলো একই থাকবে। ওকে, এখন আমরা যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা শিখলাম, এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। সংজ্ঞাটি শিখেছি এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে একে আলফা দ্বারা প্রকাশ করা হয়, একে আলফা দ্বারা প্রকাশ করা হয়। এর একক পার ডিগ্রি সেন্টিগ্রেড করতে হবে, কিন্তু পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার ডিগ্রি কেলভিন। সংজ্ঞা অথবা একটি প্রশ্ন আসে যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এত পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝায়? একক দৈর্ঘ্য বিশিষ্ট একখণ্ড লোহা দণ্ডের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য এত একক বৃদ্ধি পায়। তাহলে যতটুকু থাকবে, যদি আলফা ইকুয়াল টু 0.0012 পার ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে দৈর্ঘ্যটাও ওরকম 0.000012 একক বৃদ্ধি ঘটবে। তাহলে এই সংজ্ঞাটি আমরা এই সংজ্ঞা থেকে আমরা কিন্তু এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়াল টু 0.00012 পার ডিগ্রি সেন্টিগ্রেড কি বোঝায় তাহলে আমরা এটা বলতে পারবো। এখন আমি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একটা ইকুয়েশন তৈরি করবো। এই ইকুয়েশন তৈরি করতে হলে আমরা যে সংজ্ঞাটিকে ফলো করতে হবে। প্রথমে আমরা ধরলাম, মনে করি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি দণ্ডের দৈর্ঘ্য L0। তাহলে আমরা যে দণ্ড দেখো চিত্রে, এই চিত্রে আমরা দৈর্ঘ্য ধরলাম L0, এখানে L1 ধরেছে, আমরা ধরলাম L0, 0 ডিগ্রি L0 ধরলাম। তাহলে আমরা এখানে যদি দৈর্ঘ্য ধরি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা L0 আর T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দৈর্ঘ্য LT, মানে বৃদ্ধি পেয়ে গেল, এই পর্যন্ত মনে করে বৃদ্ধি পেল, তাহলে এর দৈর্ঘ্য ধরলাম LT, তার তাপমাত্রা বৃদ্ধি কত হলো, তাপমাত্রা বৃদ্ধির ফলে দৈর্ঘ্যের পরিবর্তন কত হলো, দৈর্ঘ্যের পরিবর্তন হলো LT বৃদ্ধি পেল আর আগে ছিল L0, দুটো পার্থক্যটাই হলো বৃদ্ধি। এখন আমরা যদি বলি T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে L0 দৈর্ঘ্যের বৃদ্ধি কতটুকু, LT মাইনাস L। আমি আবার বলছি যে আমি তাপমাত্রা বৃদ্ধি, T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে L0 ছিল আগে, তার বৃদ্ধিটা কত হলো LT মাইনাস L। তাহলে 1 ডিগ্রিতে কত হবে, 1 ডিগ্রি তাপমাত্রায় L0 দৈর্ঘ্যের দৈর্ঘ্য, তাহলে এই 1 ডিগ্রিটা এইবারে আসলে ভাগ হয়ে যাবে, এখানে T ডিগ্রি ছিল এককের নিয়মে, এখানে Tটা নিচে গেল। এখন 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যের বৃদ্ধি, এখানে 1 বসাইছি, ওই যে সংজ্ঞায় আমরা বললাম যে দেখো একক দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে এর একক দৈর্ঘ্যের বৃদ্ধি LT মাইনাস L0 গুণন। এই যে ইকুয়েশনটি পেলাম, এই সংজ্ঞাটার সাথে মিলাইতে দেখি। একক দৈর্ঘ্য বিশিষ্ট, দেখো L0 কে একক ধরলাম, একক দৈর্ঘ্য বিশিষ্ট একটি বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড, তাপমাত্রা মাত্র 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেলে দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায়, এই যে দৈর্ঘ্য বৃদ্ধি পেল, একে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়াল টু L0 মাইনাস LT মাইনাস L0 ডিভাইডেড বাই L0 গুণন T। তাহলে সংজ্ঞা থেকে আমরা কিন্তু ইকুয়েশনটা বের করে ফেলব। এটা কি হলো, দৈর্ঘ্য প্রসারণ ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য গুণন তাপমাত্রা বৃদ্ধি।
এখন এই সম্পর্কটি যদি আমি সরলীকরণ করি, 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি কি, এটার সাথে এটা গুণ করলাম আর এটা করলাম। দেখো এলটি মাইনাস এল নট এই পাশে বসলাম বাম পাশে, আর এইটা দিয়ে আলফার সাথে এটা গুণ করলাম, তাহলে এইখানে বসে গেল এলটি ইকুয়াল টু এল নট প্লাস এল নট আলফা টি। রক্ষান্তর করলাম, এল নটটা এখানে গেল, এখানে এল নট যদি কমন নিই তাহলে এল টি ইকুয়াল এল নট 1 প্লাস আলফা, এই 2 নম্বর সমীকরণটা আমার প্রতিপাদন হয়ে গেল। তাহলে আমরা কিন্তু একটা সমীকরণ বের করলাম যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি সমীকরণ চাই, সাধারণত পরীক্ষায় এটা আসে না, কিন্তু আমার এই সম্পর্কটি আমার একটা বড় প্রশ্নের জন্য লাগবে। আমি আবার বলছি, এই সম্পর্কটি কিন্তু আমার বড় প্রশ্নের জন্য লাগবে, তাই আমি এল টি এল নট 1 প্লাস আলফা টি এই সময়টি বের করলাম। এটা কিন্তু তোমরা একটু ইন্ডিকেট করে রাখি যে আমার কিন্তু ইকুয়েশন এবং একটা প্রমাণ করার জন্য আমার এটা লাগবে। ওকে, তাহলে আমরা এই ইকুয়েশনটা কিন্তু আমরা হাইলাইট করে রাখলাম, এই ইকুয়েশনটা আমরা কিন্তু কাজে লাগাবো আমরা নেক্সট ইকুয়েশনের জন্য। ওকে, খেয়াল করো, তাহলে আমি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পেলাম কি, এল টি ইকুয়াল এল নট 1 প্লাস আলফা টি। নেক্সট আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বের করব। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কতে দেখো ওকে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দেখো, একক ক্ষেত্রফল বিশিষ্ট তলের তাপমাত্রা, তখন ক্ষেত্রের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি ঘটে তাকে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। একে বিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ওখানে পেলাম দৈর্ঘ্যের জায়গায় আমরা কি পেলাম, আলফা, দৈর্ঘ্যের জায়গায় পেলাম আলফা, আর ক্ষেত্রের জায়গায় পেলাম বিটা। এই চিহ্নটাকে বলা হয় বিটা। এর একক সেম, পার ডিগ্রি সেন্টিগ্রেড, পার ডিগ্রি কেলভিন। যদি সংজ্ঞায় আসে বা একটা উক্তি দেয় যে লোহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এত ডিগ্রি বলতে কি বোঝায়, তাহলে আমরা বলবো একক ক্ষেত্রফল বিশিষ্ট লোহার তলের তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল এত একক বৃদ্ধি ঘটে। এখানে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি আমরা এখানে বসাই দেব। এখন আসো আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কর সম্পর্কটি তৈরি করব। সেম আবার ওইভাবে ব্যাখ্যা দিই। মনে করি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটি কঠিন পদার্থের পাত্রের ক্ষেত্রফল এস নট, 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে পাত্রের ক্ষেত্রফল এস টি। তাহলে প্রসারণ কি হলো দেখো, আগে ছিল এস নট এবং পরে ছিল এস টি ক্ষেত্রফল, বৃদ্ধিটা এস টি মাইনাস এস নট, তাপমাত্রা বৃদ্ধি টি মাইনাস 0 ইকুয়াল টু টি ডিগ্রি সেন্টিগ্রেড। টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির ফলে এস নট ক্ষেত্রফলের প্রসারণটা কত হলো, এস টি মাইনাস এস নট। আগে ছিল এস নট, পরে কিন্তু এস টি, যে পার্থক্যটাই হলো বৃদ্ধি। এখন টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি একক ক্ষেত্রফলের জন্য ক্ষেত্রফলটা ভাগ হয়ে যাবে, নিচে চলে আসলো। এবার একক তাপমাত্রার জন্য তাপমাত্রা নিচে চলে আসলো। তাহলে দেখো সংজ্ঞাগুলো খুব মজার বিষয়। তাহলে আমরা এই যে ক্ষেত্র প্রসারণ পেয়ে গেলাম, বিটা ইকুয়াল টু এস টি মাইনাস এস নট ডিভাইডেড বাই এস নট গুণন টি। এখন এই যে দেখো হরের নিচে, এটা কি বলা হয়, উপরেরটাকে লগ, নিচের থেকে হর। হরের নিচের অংশগুলো যদি 1 1 বলতে পারো তাহলে এটা সমান এটা। প্রত্যেকটি সংখ্যা তুমি কিন্তু সংখ্যা মুখস্থ না করলে তুমি সহজে বলতে পারবে। ইকুয়েশন যদি মনে থাকে তাহলে দেখো, আমি যদি এস নট 0 করি, এস নট মানে আদি দৈর্ঘ্য, তাহলে আমি যদি এভাবে সংখ্যা বলি একক ক্ষেত্রফল, এটাকে 1 করে দিলাম, তাহলে তো নটে আউট হয়ে যাবে। একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যতটুকু দৈর্ঘ্য, যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পেল তাকেই বলা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। সংখ্যাটা কি ক্লিয়ার হলো? দেখো এই দুইটাকে 1 1 করে দিলাম, এটা 1 এটা 1, তাহলে এটা সমান এটা। তাহলে আমি আবার বলছি, একক ক্ষেত্রফল বিশিষ্ট তলের ক্ষেত্রফল, কোন তলের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করলে যে ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। সংজ্ঞাগুলো খেয়াল করো এবং পয়েন্টের দিকে একটু খেয়াল করো, তাহলে তোমাদের মনে থাকবে। হঠাৎ করে আসলে সামনাসামনি মনোযোগটা গ্রো করে। আমি অনেক দূরে আছি, তোমরা অনেক অনেক দূরে আছো, তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, কিন্তু স্ক্রিনে লেখাগুলো দেখতে পাচ্ছ, লেখাগুলোই তোমাকে কথা বলছে। তাই তোমাকে কিছু মনোযোগী হও, তা না হলে কিন্তু বুঝতে পারবে না। এবং এটা এসএসসিতে মেবি ছিল না, তাই তোমাদের এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। এখন দেখো এই সম্পর্কটি ধরে আমরা গুণ করলাম, তাহলে এস টি মাইনাস এস নট ইকুয়াল টু বি মিটা এস নট গুণন টি। এস টি থাকলো, এস নটটা এই পাশে গেল, তাহলে এস নট প্লাস বিটা ইন্টু এস নট গুণন টি। তাহলে এস টি ইকুয়াল এস নট
এখান থেকে কমন নিলাম এস নট ওয়ান প্লাস বিটা টি। তাহলে আমরা আরেকটি ইকুয়েশন পেয়ে গেলাম, সেটা কি এস টি ইকুয়াল টু এস নট প্লাস বিটা টি। আমরা কিন্তু একটা ইকুয়েশন প্রমাণ করব, হ্যাঁ, সেই ইকুয়েশনটা প্রমাণ করার জন্য কিন্তু আমাদের এই ছোটো ছোটো ইকুয়েশনগুলো লাগছে। এই যে প্রমাণ করলাম এটা পরীক্ষা আসে না, হ্যাঁ, কিন্তু এই ইকুয়েশনটা আমার লাগবে। তাহলে এই ইকুয়েশনটা কেমন করে পেলাম সেটার জন্যই তোমাদের কিন্তু আমি এতক্ষণ ব্যাখ্যা দিচ্ছি। তাহলে আমি পয়েন্টার দিয়ে একটু ইন্ডিকেট করে রাখি যে এই ইকুয়েশনটা আমার কিন্তু কিছুদিন পরেই আবার লাগবে। ওকে, তাহলে আমরা দুইটা ইকুয়েশন পেলাম। এবার আমরা যাব আয়তন প্রসারণ গুণাঙ্ক। ওকে, আয়তন প্রসারণ গুণাঙ্ক একক আয়তন বিশিষ্ট কোনো একটি ঘনকের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করলে এর আয়তন যতটুকু বৃদ্ধি ঘটে তাকে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে দেখো আমি এর আগে সংখ্যাটা শিখেছিলাম, এই একই সংখ্যা আয়তনের জন্য একক লিখে দিলে একক আয়তন বিশিষ্ট কোনো একটি ঘনকের তাপমাত্রা, যদি তাপমাত্রা তুমি 1 ডিগ্রি বৃদ্ধি করো এবং এর জন্য যে তাপ প্রয়োজন সেই তাপটাকেই বলা হয়, যতটুকু বৃদ্ধি ঘটে ওই বৃদ্ধিটাকেই আমরা বলবো আয়তন প্রসারণ। যতটুকু বৃদ্ধি পাচ্ছে আয়তন, একে গামা দ্বারা প্রকাশ করা হয়। এর একক পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার ডিগ্রি কেলভিন। তেমনই যদি লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 0.00036 পার ডিগ্রি সেন্টিগ্রেড, এই উক্তি দ্বারা কি বোঝায়? ওই একই কথা, এক ঘন একক আয়তন বিশিষ্ট লোহার তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করলে এর আয়তন 0.00036 একক বৃদ্ধি ঘটে। তাহলে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্কটা শিখলাম। এখন আয়তন প্রসারণ গুণাঙ্কের আমরা ইকুয়েশন তৈরি করব। এই ইকুয়েশনটা কিভাবে হচ্ছে আমরা সেটা আমরা প্রমাণ করব। ওই একইভাবেই ব্যাখ্যা আমরা দিব। মনে করি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটি কঠিন পদার্থের আয়তন ভি নট ছিল এবং টি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেলে আয়তন ভিটি হলো। তাহলে আয়তন বৃদ্ধিটা কত হলো? আগে ছিল ভি নট, এখন হলো ভিটি। তাহলে পার্থক্যটা আমরা ভিটি মাইনাস ভি নট লিখলাম। তাপমাত্রা পার্থক্য টি নট মাইনাস 0, টি ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি ইকুয়াল টু টি ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা ব্যাখ্যা বলি, টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির ফলে 0 ডিগ্রি আয়তনের বৃদ্ধি যতটুকু হবে, আয়তনের যতটুকু বৃদ্ধি পাবে সেটা হলো ভিটি মাইনাস ভি নট। এখন আয়তন যদি 1 লিখি, এখানে 1 লিখি, তাহলে ওখানে লিখি টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির এক আয়তনের আয়তন বৃদ্ধি ঘটবে, ভি নটটা ভাগ হয়ে যাবে। 1 করলে কিন্তু এখানে ভাগ হয়ে যায়। হ্যাঁ, এবার এই টি ডিগ্রি যদি 1 করি তাহলে টি ডিগ্রিটা এসে ভাগ হয়ে যাবে। 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে একক আয়তনের বৃদ্ধি হলো এটা। এখন এই যে সম্পর্কটি পেলাম আয়তন প্রসারণ গুণাঙ্ক, এই বৃদ্ধিটাকে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটা গামা দিয়ে প্রকাশ করা হয়, এই চিহ্নটাকে বলা হয় গামা। গামা ইকুয়াল টু ভিটি মাইনাস ভি নট ডিভাইডেড বাই ভি নট টি। তাহলে আমরা যদি পক্ষান্তর গুণ করে দিই তাহলে ভিটি মাইনাস ভি নট থাকবে, গামা ইকুয়াল টু ভি নট প্লাস টি। সম্পর্কটির প্রতিপাদন সহজে হয়ে যাবে, ভিটি ইকুয়াল টু ভি নট 1 প্লাস গামা টি। তাহলে আমরা কিন্তু 3টি সমীকরণ পেলাম। আমি পয়েন্টার দিয়ে একটু হাইলাইটস করে দিচ্ছি, এই সমীকরণটি আমরা এখন প্রমাণ করলাম। তাহলে আমরা 3টি সমীকরণ পেলাম। আমি 3টি সমীকরণ আবার একটু চেক করে নিই। প্রথমে দেখো এল টি ইকুয়াল টু এল নট 1 প্লাস আলফা টি পেলাম। পরের সমীকরণ পেলাম এস টি ইকুয়াল এস নট 1 প্লাস বিটা টি, এবং পরের সমীকরণ ভি টি ইকুয়াল টু ভি নট 1 প্লাস গামা টি। এই 3টি সমীকরণ দিয়ে আমরা একটা প্রমাণ করব। তার আগে আমি দেখো এই সংখ্যাটি আমরা বলেছি যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.00012 ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝায়। এইটি প্রায় পরীক্ষায় আসে, তোমরা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং আমি সংখ্যাটিও বলেছি যে 1 মিটার বা 1 ক্ষেত্রফল বিশিষ্ট একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো একটি লোহার তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি পেলে এর দৈর্ঘ্য যথাক্রমে 0.0012 সেন্টিমিটার বা 0.0014 বা এত মিটার বৃদ্ধি পাবে। এই কথাটি এটাই মেনলি বোঝায়। এখন আমরা যে প্রশ্নটি পড়ব সেই প্রশ্নটি প্রত্যেকবার পরীক্ষায় আসে। আমি আরেকবার বলছি, এই প্রশ্নটি
প্রত্যেকবার পরীক্ষায় আসে। তাহলে তুমি যদি এই অধ্যায়ে একটি প্রশ্ন করো, শুধু একটি প্রশ্ন, বড় প্রশ্ন একটি আছে, সেটি হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করো। এই যে প্রশ্নটি, এটি কিন্তু 100% পরীক্ষায় আসবে। এই প্রশ্নটি কিন্তু 100% পরীক্ষায় আসবে। তাহলে তুমি যদি একটু মনোযোগী হও, তাহলে এই প্রশ্নটি গুরুত্ব দিয়ে একবার পড়ে লিখবা, তাহলে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে এবং পরীক্ষায় অবশ্যই অবশ্যই তোমরা কমন পাবে। আমি যদি এভাবে বলি যে যতদিন ধরে ফিজিক্স 2 সাবজেক্টটি আছে, এই অধ্যায়টি আছে, ততদিন ধরে এই প্রশ্নটি পরীক্ষায় আসছে, তবে ভুল হবে না। তবে অবশ্যই তাহলে মনোযোগ দিয়ে এই প্রশ্নটি একটু খেয়াল করো। নেক্সট প্রশ্নটি ছিল কি, আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। দেখো আমরা লিখছি, মনে করি এ বি সি ডি, চিত্রে দেখো এ বি সি ডি একটি সুষম ধাতব পাত। মনে করি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য L0, 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য LT এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বর্গের ক্ষেত্রফল S0 ইকুয়াল টু L0। কারণ কি, এটি ঘনক, এই ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি সমান হবে। তাহলে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য বা দৈর্ঘ্য গুণন প্রস্থ যদি লিখি তাহলে ক্ষেত্রফল হয়। তাহলে এর দৈর্ঘ্য হলো L0, প্রস্থ হলো L0, তাহলে L0 গুণন L0 L0 স্কোয়ার। আমরা বর্গের ক্ষেত্রফল লিখলাম S0 ইকুয়াল টু L0 স্কোয়ার। ওকে, 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বর্গের ক্ষেত্রফল ST ইকুয়াল টু LT স্কোয়ার ধরলাম। তাহলে দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এর ক্ষেত্রফল ধরলাম L0 স্কোয়ার, 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বর্গের ক্ষেত্রফল LT স্কোয়ার। এখন আমরা জানি LT ইকুয়াল টু L0 1 প্লাস আলফা টি। কোথা থেকে জানলাম খেয়াল করি আবার, দেখো L0 LT ইকুয়াল L0 1 প্লাস আলফা টি, এই সমীকরণটি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক থেকে এই সম্পর্কটি যে পেলাম, সেই সম্পর্কটি আমি ডিরেক্ট লিখে দিলাম। খেয়াল করো, আমরা জানি LT ইকুয়াল টু L0 1 প্লাস আলফা টি। এখন এই সমীকরণটি বর্গ করলাম, বর্গ করে দেখো এখানে বর্গ চিহ্ন দিলাম, এখানে বর্গ চিহ্ন, এখানে বর্গ চিহ্ন দিলাম। তাহলে এখন LT স্কোয়ার মানে কিন্তু ST বসাই দিলাম। L0 স্কোয়ার ইকুয়াল টু S0 বসালাম 1 প্লাস আলফা টি স্কোয়ার। ক্লিয়ার? এবার আমরা জানি বিটা ST ইকুয়াল S0 1 প্লাস বিটা টি। আমরা জানলাম কোথা থেকে, আবার ইকুয়েশনে যাই, এই যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক থেকে আমরা পেলাম ST ইকুয়াল S0 ইন্টু 1 প্লাস বিটা টি। তাহলে আমরা এই ইকুয়েশনে চলে আসলাম আবার, এই যে ST ইকুয়াল S0 1 প্লাস বিটা টি। এটা বিটা, এর চিহ্নটা আরেকটু নিচে হবে, হ্যাঁ বি এর মতো হয়ে গেছে, এটা কিন্তু আরো নিচে টান দিতে হবে, তাহলে বিটা টি বোঝা যাবে। এখন দেখো 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাই, ST মানে এটা বসাই দিলাম, S0 থাকলো 1 প্লাস আলফা। তাহলে দেখো দুই পাশে S0 কেটে ফেললাম। আমি যদি একটু পয়েন্টার দিয়ে তোমাদের সহজীকরণ করি, দেখো S0 আর S0 কেটে ফেললাম। তাহলে থাকলো কি 1 প্লাস বিটা টি 1 প্লাস আলফা টি। 1 প্লাস বিটা টি, বারবার বলছি বিটা কিন্তু আরো নিচে, এই দাগটা আরো নিচে আসবে, হ্যাঁ এই দাগটা আরো নিচে আসবে, হ্যাঁ এইভাবে লিখতে হবে। তাহলে আমাদের বিটাটা ক্লিয়ার বোঝা যাবে। ওকে, তাহলে A1 প্লাস বিটা টি ইন্টু 1 প্লাস, এখন A প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, A স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার। দেখো এখানে দেখো A1 কেটে গেল, দুই পাশে সমান সমান জিনিস বাদ দিয়ে দিলাম, থাকলো বিটা টি ইকুয়াল টু আলফা টি প্লাস আলফা স্কোয়ার টি স্কোয়ার। যেহেতু আলফার মান খুবই ক্ষুদ্র, সেহেতু আলফা স্কোয়ারকে বাদ দিয়ে আমরা পাই এটা। এখন তুমি বলবো স্যার এটা কেমন কথা, আপনি এটা ইচ্ছা মতো বাদ দিয়ে দিলেন কেন? এই অংশটাই আমি বাদ দিয়ে দিচ্ছি। তুমি বলবা স্যার এই অংশটি বাদ দিলেন কেন? একটা অঙ্ক থেকে হঠাৎ করে 5 প্লাস 5 আছে, আপনি একটা 5 উঠে দিলেন, পারেন ক্ষুদ্র বলে? হ্যাঁ,
এখন ফিজিক্সের ভাষায় বলবো যে অতি ক্ষুদ্র মানের জন্য আমরা বাদ দেবো, কিন্তু ম্যাথমেটিক্যালি বাদ দিই তার সুযোগ নাই। এখন এটা সম্পর্কটি সহজীকরণ করার জন্য বাদ দেবো। কেন বাদ দিচ্ছি দেখো, আলফার মানটা কত তুমি দেখেছো? আলফার মানটা, আলফার মান 0.00। আমরা যদি বলি 2 ঘর পর্যন্ত নিই তাহলে 0.00, আর বাকি যে 4টা শূন্যর পরে আবার 1 2 ছিল, দেখবেন লোহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আমরা দেখলাম যে 0.00001 2 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই যে আলফার মান অতি ক্ষুদ্র, আর এটা যদি বর্গ করা হয় এর মান আরও ছোট হয়ে যায়, এর বর্গ করলে আরও ছোট হয়ে যায়। আমরা যদি বলি যে 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়, 2 এর উপর স্কোয়ার করলাম তাহলে কত হলো? 4। কিন্তু আমি যদি 1/2 এরপর যদি হোল স্কোয়ার করি কত হবে? 1/4। দেখো তো মান ছোট হয়ে গেল না? 2 এর উপর স্কোয়ার করলাম বেড়ে গেল, কিন্তু 1/2 এর উপর ভগ্নাংশের উপর বর্গ করলে মানটা কমে যায়। তাহলে এই আলফার মানটা যেহেতু 0.00012 হোল স্কোয়ার, তাহলে ওটা যদি বর্গ করা হয় তাহলে 0.04টা জিরোর পর 1 2 আসবে, তাহলে বা 1 2 ডবল 2 4 আসতে পারে। তাহলে এই যে মানটা অতি ক্ষুদ্র বলে আমরা বাদ দিব। আবার আমি যদি এভাবে বলতে চাই, একটি হাতির উপর একটি মশা বসলো, একটি হাতির উপর একটি মশা বসলো, হাতির উপর যদি মশা বসে তাহলে হাতির ওজন কতটুকু বাড়লো? অতি নগণ্য। আবার আমরা যদি এভাবে বলি, একটি সমুদ্র থেকে 1 বালতি পানি তুলে ফেললাম, তাহলে পানি কতটুকু কমলো? অথবা একটি সমুদ্রে 1 বালতি পানি দিয়ে দিলাম, কতটুকু কমলো? তাই আমরা এইভাবে বুঝাচ্ছি যে অতি ক্ষুদ্র জিনিসটা আমরা এখানে বাদ দিয়ে দিলাম। তাহলে থাকলো কি? বিটা টি ইকুয়াল টু 2 আলফা টি, এই অংশটি বাদ দিলাম। তাহলে এখান থেকে টি আর এই টি কেটে ফেললাম, তাহলে বিটা ইকুয়াল টু 2 আলফা। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল টু 2 গুণন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমাদের স্যার পরীক্ষায় আসে যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক বের করো, তাহলে এতটুকু প্রমাণ করলেই যথেষ্ট হবে। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল টু 2 গুণন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমরা কিন্তু একটি সমীকরণ প্রমাণ করে ফেললাম। পরীক্ষায় যদি এতটুকু আসে যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক বের করো, দৈর্ঘ্য প্রসারণ সম্পর্ক, তাহলে এখান থেকে করলেই তোমার প্রশ্নটি উত্তর হয়ে যাবে। কিন্তু আমাদের বলেছে আলফা বিটা গামা মানে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। সেই জন্য আমাদের আরেকটি ইকুয়েশন করতে হবে। মনে করি এবিসিডি ইকুয়েশন ঘনক আকৃতি দৈর্ঘ্য বস্তু নিলাম, ওই একই কথাগুলো লিখবো। মনে করি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য n লট, 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রতি বাহুর দৈর্ঘ্য LT, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঘনকের আয়তন V0, ও 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বর্গের ক্ষেত্রফল VT কিন্তু দেখো বর্গ ঘনকের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড ঘনকের আয়তন, 3 ডিগ্রি বর্গের ক্ষেত্রফল। এইখানে একটু ভুল হয়েছে, দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দৈর্ঘ্য ধরলাম L0, 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাহুর দৈর্ঘ্য LT, আর ঘনকের আয়তন ধরলাম V0। তাহলে এইখানে হবে আয়তন, হবে ক্ষেত্রফলটি, এটা হবে না, এটা কাটা, এখানে হবে আয়তন 3 ডিগ্রি সেন্টিগ্রেড বর্গের আয়তন। ওকে, এটি হবে আয়তন। ক্ষেত্রফল হবে না এটা। ওকে, তাহলে এই ক্ষেত্রফলটা কাটা এখানে। তাহলে আমরা থাকলাম 3 ডিগ্রি সেন্টিগ্রেড বর্গের আয়তন, বর্গের আয়তন ঘনকের আয়তন হবে এই টি বাদ, ঘনকের আয়তন। আসলে কাট কপি পেস্ট করতে যেয়ে বিষয়গুলো একটু ভুলে গেছে। ঘনকের আয়তন VT ইকুয়াল টু VLT কিউব, কারণ আয়তন মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তার এদিকে যদি LT হয়, এদিকে LT, এদিকে LT, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাই LT গুণন LT গুণন LT ইকুয়াল টু L কিউব। এখন আমরা জানি LT ইকুয়াল টু L1 প্লাস আলফা টি, উভয় পক্ষে ঘন করলাম, ঘন করে আমরা পেলাম কি, এটা কিউব হলো, এটা কিউব হলো, আর এইটার উপর হোল কিউব করলাম। ওকে, নেক্সট আমরা VT ইকুয়াল V0 1 প্লাস আলফা টি পেলাম। এখন আমরা জানি VT V0 থাকলো 1 প্লাস আলফা টি। একে দুইটা সমীকরণ আমরা যদি
বসাই, ভিটির মানটা আমরা এখানে বসাই দিলাম, কারণ এটা আমরা জানি, এটা আমরা প্রমাণ করেছিলাম। ভি নট 1 প্লাস গামা টি লিখলাম ইকুয়াল টু ভি নট 1 প্লাস আলফা। এখন দেখো ওইভাবে ভি নট কেটে ফেললাম, তাহলে থাকলো কি এটা 1 প্লাস গামা টি, আর এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস 3ab 3a স্কোয়ার বি 1 এর উপর স্কোয়ার, হ্যাঁ, বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন a1 কেটে ফেললাম, থাকলো এইটা। ওই আগের মতোই এই অংশটা এবং এই অংশটা অতি ক্ষুদ্র বলে আমরা এটা বাদ দিয়ে দিই। এই অংশটা এবং এই অংশটা অতি ক্ষুদ্র বলে আমরা এটা বাদ দিয়ে পাই। বলবো যে আলফা টি স্কোয়ার এবং আলফা কিউব বাদ দিয়ে আমরা পাই গামা ইকুয়াল টু, এখন দেখো 80 কেটে ফেললাম, গামা ইকুয়াল টু 3 আলফা। তাহলে আমরা যদি সাজির পরীক্ষা আসে আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক বের করো, তাহলে এতটুকু প্রমাণ করলেই যথেষ্ট হবে। এখন আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ সম্পর্ক পেয়ে গেলাম। এখন এই দুইটি সমীকরণ আমরা সমন্বয় করব। এই 3 নম্বর সমীকরণ এবং 6 নম্বর সমীকরণকে 6 নম্বর সঙ্গে 2 দিয়ে এবং 3 নম্বর সঙ্গে 3 দিয়ে যদি গুণ করি, আমরা পাবো এই অংশটা এবং এই অংশটা। এখন দেখো এখানেও 6 আলফা, এখানেও 6 আলফা, তাহলে আমরা যদি সমন্বয় করি 7 এবং 8 নম্বর সমীকরণ, তাহলে আমরা পাবো 6 আলফা ইকুয়াল টু 3 বিটা ইকুয়াল টু 2 গামা। দেখো 6 আলফা 3 বিটা ইকুয়াল টু 2 গামা। তাহলে এই যে আলফা বিটা গামা তিনটির মধ্যে সম্পর্ক আমাদের প্রতিস্থাপন করে ফেললাম। এইটাই পরীক্ষায় প্রমাণ করতে বলবো। তাহলে আমরা যদি প্রথম থেকে আবার দেখি, আমার সময় কিন্তু খুব কম, না হতে 7 মিনিট আছে, তাহলে আমরা একটু রিভিশন একটু দিয়ে নিই, কারণ এই প্রশ্নটি বারবার পরীক্ষায় আসবে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, এটি কিন্তু 100% পরীক্ষায় আসবে। তাই একটু মনোযোগী হয়ে আমি আবার প্রথম থেকে, প্রথমে আমরা ধরে নিলাম দৈর্ঘ্য L0, টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দৈর্ঘ্য ধরলাম LT, তাহলে ক্ষেত্রফল হলো L0 স্কোয়ার, টি ডিগ্রি সেন্টিগ্রেড আয়তন ক্ষেত্র বর্গের ক্ষেত্রফল LT স্কোয়ার। এবার আমরা করলাম কি, এই যে সমীকরণটা দেখো বর্গ করলাম, বর্গ করে এই সম্পর্কটা যদি বসাই দিলাম, বসিয়ে দেওয়ার পর আমরা সরলীকরণ করলাম, সরলীকরণ করে আমরা বিটা ইকুয়াল টু 2 আলফা পেয়ে গেলাম। বিটা ইকুয়াল টু 2 আলফা পেয়ে গেলাম, তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম। এবার আমরা আয়তন দিয়ে কাজ করব, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পেলাম। এবার আমরা আয়তন নিয়ে কাজ করব, তখন ওই একই কথাই বলবো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দৈর্ঘ্য হলো L0, 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দৈর্ঘ্য ধরলাম LT, আয়তন হবে L0 স্কোয়ার এবং ঘনকের আয়তন হবে LT কিউব। তাহলে আমরা আয়তন দিয়ে আমরা সম্পর্কটা বলবো, আমরা জানি এটা লিখলাম, ঘন করলাম, ঘন করে ক্ষেত্রের জন্য বর্গ করব এবং ঘনকের জন্য আয়তনের জন্য আমরা কিউব করব, ঘন করব। ঘন করে আমরা দুটো সমীকরণ সমন্বয় করে আমরা গামা ইকুয়াল টু 3 আলফা পেয়ে গেলাম। এখন এই 6 নম্বর এবং 3 নম্বর সমীকরণ আমরা যদি সরল করি, তাহলে 3 নম্বরকে 3 দিয়ে এবং 6 নম্বরকে 2 দিয়ে আমরা গুণ করে আমরা এই দুইটা সম্পর্ক পেলাম, একটা 7 নম্বর এবং 8 নম্বর সমীকরণ, এবং 7 এবং 8 সমন্বয় করে আমরা পেলাম 6, এই সম্পর্কটা 6 আলফা ইকুয়াল টু 2 বিটা ইকুয়াল টু 2 গামা। তাহলে আমাদের এই অংশটি প্রমাণ হয়ে গেল। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো তাহলে কিন্তু ভিডিওটা আবার প্রথম থেকে দেখতে হবে এবং বুঝতে হবে এবং বই বের করে একবার পড়বে। তবে বইয়ের সাথে আমার এই সমীকরণের প্রতিপাদনটা একটু ভিন্ন আছে, তাই যারা এটা বুঝতে পেরেছো বা সহজ লেগেছে, আমি সহজ করার জন্য মেনলি এটি লিখে দিয়েছি, কারণ বইয়ের সাথে একটু আলাদা, কিন্তু এটা সহজ আমার কাছে মনে হয়েছে, তাই তোমাদেরকে আমি সহজীকরণ করে দিলাম। বইটা লিখলেও একটু সমস্যা হবে না, যে কোনো একটা লিখলেই হবে, কিন্তু আমার কাছে এটা মনে হলো যে তোমাদের জন্য খুব সহজ হবে, সেই জন্য আমি এটা লিখে দিয়েছি। তোমরা ইনশাল্লাহ একটু ভালো করে পড়বে এবং দেখবে, দেখলে ইনশাল্লাহ কমন হয়ে যাবে। এই অংশটা আমাদের বাদ দিয়ে দিতে হবে, এগুলো আবার লেখো না পরীক্ষার মধ্যে, হ্যাঁ, এটা জাস্ট বোঝার জন্য আমরা দিয়েছি। এটা আমি কেটে দিলাম, এটা আমি কেটে দিলাম, এটা আমাদের প্রশ্নের মতো নেই, অথবা আমি যদি ইরেজ করে দিই, ইরেজ করে দিচ্ছি।
তবে ইরেজ না করে ভালো হবে। তোমরা এই লেখা থাকলে মানে বই বই মনে হবে। একটু কাটাকাটি করলাম, তোমাদের বাসায় দেখলে মনে হয় যে স্যার হাতে কলমে করাইছে, তাহলে তোমরা একটু বুঝতে পারবে। এটা আসলে থাক। আচ্ছা, তাহলে এখন আমরা পরের টপিকে চলে যাব, সেটা হলো তরলের প্রকৃত প্রসারণ এবং আয়তন প্রসারণ। আচ্ছা, আমার সময় শেষ হয়ে যাচ্ছে, নেক্সট ক্লাস আবার শুরু হয়ে যাবে তোমাদের। তাই আজকে আমি এই অংশটি আমরা সামনে দিয়ে পড়বো। প্রকৃত প্রসারণ এবং প্রসারণ সম্পর্কে পার্থক্য পড়বো, থার্মিস্টর কাকে বলবো, রেল লাইনে ফাঁকা রাখা হয় কেন সেটা বিষয় পড়বো, আলোচনার বিষয়গুলো আমরা দেখছি, সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখছি। রচনামূলক প্রশ্নটা কিন্তু 3 নাম্বার প্রশ্নটা তোমাদের কিন্তু সবার কাজ থাকলো, এটি কিন্তু লিখবি, হ্যাঁ। তবে আজকে আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, এই 3 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট। সামনে যেন শেষ ক্লাস আমরা এই অধ্যায়ের অ্যাসাইনমেন্টগুলো দিব। তাই আমি এখানেই তোমাদেরকে বিদায় যাচ্ছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলবে, মাস্ক পরে রাস্তায় বেরোবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং কিছুক্ষণ পরপরই হাত সাবান পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবে অথবা হ্যান্ড স্যানিটাইজ করবে। এই বলে আমি আজকে আমার বক্তব্য, ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।